গলির মাথার সর্বশেষ দোকানটির নাম বিসমিল্লাহ গোস্ত বিতান। সেইখানে একজন মুরব্বী এবং তার পাশে একটা ইয়াং ছেলে বসে আছে। ছেলেটা দেখতে বেশ সিমসাম এবং সুদর্শন আছে। তার নাম হাসান। হাসান এবং তার বাবা দুজনে মিলে মাংসের দোকানে মাংস কাটাকাটি করছে। হাসানের বাবা বহু বছর ধরে এই মাংসের দোকান দিয়েছে এবং তা দিয়ে হাসান এবং তার পরিবারকে বড় করেছে। হাসানের বাবা এখন অসুস্থ এবং বৃদ্ধ হয়ে পড়েছে। সে এখন এখানে আর তেমন কাজ করতে পারেন না। হাসান তার বাবাকে বলল, বাবা তুমি যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি, এখানে বসেই আমি সমস্ত কিছু করব। হাসানের আব্বা তখন বলল, পড়ালেখা শেষ করে এসে এখন এইখানে বসবি? কোথায় ভালো চাকরি বাকরি করবি? তা না এই মাংসের দোকানেই? এটা আমার ভালো লাগছে না বাবা। তখন হাসান বলল, আব্বা এই পেশায় আমি ছোটখাটো তো কোনো কিছু দেখি না। তুমি অনেককে দেখবা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তবে আমার কাছে এটা করতেই ভালো লাগছে। তুমি এটা নিয়ে একদমই চিন্তা করো না। তোমার মাংসের দোকান তো আজকের না, এই মাংসের দোকানে দিয়ে তুমি আমাদের সকলকে মানুষ করেছো। বড় ভাইয়াকে বিদেশ পাঠিয়েছ, দুই বোনকে বিয়ে দিয়েছ, আর আমাকে পড়ালেখা করিয়েছ। এটা ছোটখাটো কোনো ব্যাপার না। এই মাংসের দোকান দিয়ে তুমি আরো দুটো দোকান দিয়েছ। আমি চাই এই ব্যবসাকে আমি আগে বাড়াতে এবং এটাকে আমি ডিজিটাল ব্যবসা হিসেবে রূপান্তর করব। তুমি একদমই চিন্তা করো না তো। আর তোমার যদি ইচ্ছে হয় যে চাকরি বাকরি করব, তাহলে আমি সেটাও করব। সেটা তুমি ভেবো না। তুমি এখন বাড়িতে যাও। তোমাকে কতদিন বলেছি না তুমি এখানে আসবে না। আর হাসানের বাবা বেশ বৃদ্ধ হয়ে গিয়েছে। সে তার বাবাকে তখন বাড়িতে পাঠিয়ে দিল। আজকে এসেছিল দোকান পরিদর্শন করতে এবং পরিদর্শন করতে এসে মাংস কাটতে বসে গিয়েছে। তার পরনের সাদা পাঞ্জাবি, মুখে সাদা দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবিতে হালকা একটু রক্তের দাগ লেগে গিয়েছে। তার ছেলেকে বলল, আজকে গেলে তোর মা বকবে আমাকে, পাঞ্জাবিটা কালকেই ধুয়ে দিয়েছিল। হাসান তখন বলল, আচ্ছা আব্বা তোমার এখানে আসার কি দরকার বলো তো, তুমি যাও। হাসানদের এই ব্যবসা অনেক বছর ধরে, এই ব্যবসা করেই তার বাবা তাদেরকে মানুষ করেছে। আর এখন সে চায় এই ব্যবসাটা আধুনিকায়ন করতে এবং অন্যান্য সকলের থেকে এই ব্যবসাটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। দেশের বড় একটা শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বানাবে সে, সেটাই তার চিন্তা। তার বাবা এখন বৃদ্ধ হয়েছে, তার বাবার সেবা করা আর এই মাংসের দোকান সে চালিয়ে যাবে। দোকানটা সিমসাম অন্যান্য 5টা স্বাভাবিক দোকানের মতো না, একটু ডেকোরেটেড এবং বেশ ভালো। হাসান এই দোকানে 3 মাস ধরে বসছে এবং এই 3 মাসে দোকানের চেহারা পাল্টে ফেলেছে। হাসানদের এই পুরো এলাকায় আরও 2টা দোকান আছে, সেটা অন্য বাজারে, এবং সেগুলোর চেহারাও বদলে ফেলেছে। সেখানে অন্য কষাই দিয়ে সেগুলো বিক্রির প্রক্রিয়া চলে। সব মিলিয়ে হাসানদের এই ব্যবসা বেশ ভালোই চলছিল। বেশ কয়েকদিন হয়েছে হাসান এখানে বসছে। সন্ধ্যার সময় তখন চারিদিকে প্রায় অন্ধকার নেমে এসেছে। বাজারের আশেপাশে তেমন কোনো কাস্টমার নেই, কারণ ততক্ষণে অনেকটা রাত নেমে এসেছে। দোকানের আশেপাশে একদম শুনশান, কারণ বৃষ্টি হয়েছে একটু আগে, এই জন্য এই আশেপাশে কেউ নেই। আর এই এলাকাটা এমনিতে একটু নীরব, বেশ সুন্দর এবং আবাসিক এলাকা। হাসান তখন তার দোকানে বসে আজকের বিক্রির ক্যাশ গুনছিল। তখনও তাদের দোকানের মাংস শেষ হয়নি। যে মাংস বেঁচে যায় সেই মাংস তারা বাড়িতে নিয়ে যায় এবং সেটা আর পরবর্তী দিন ক্রেতাদের জন্য রাখে না। বেশিরভাগ দিনই সবই বিক্রি হয়ে যায়, তবে যা থাকে তা দিয়ে তারা তাদের বাসার কিংবা আশেপাশের আত্মীয় স্বজনদেরকে বিলিয়ে দেয়। কারণ হাসানদের এখন টাকা পয়সার অত অভাব নেই যে বাসি জিনিস কোনো কাস্টমারকে খাওয়াতে হবে। টাকা গোনা শেষে হাসান সবেমাত্র টাকার সেই পোটলাটা তার পকেটে রাখতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা মেয়ে বলে উঠল, আমাকে কি মাংস দেওয়া যাবে? হাসান আচমকা সামনের দিকে এক পলকে চেয়ে আবার তার দিকে ফিরে তাকালো, কারণ সে যখন মেয়েটার দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই হাসানের চোখ মেয়েটার চোখের দিকে আটকে গেল। হাসান এত সুন্দর চোখ এখন পর্যন্ত কারো দেখেনি। মেয়েটার মুখে একটা নাকাব দেওয়া, তার চোখ এত সুন্দর যেন হরিণীর চোখের মতো। তার চোখ দেখেই বোঝা যাচ্ছে যে সে খুব সুন্দরী এবং তার শরীর এবং সমস্ত কিছু বেশ ফর্সা। হাসানকে মেয়েটা আবার বলতে লাগলো, আমাকে একটু মাংস দেওয়া যাবে? হাসান বলল, হ্যাঁ কেন নয়। তখন হাসার ভেতর থেকে যে মাংস কাটে মানে সগির, তাকে ডাক দিল। সগির ভেতর থেকে আসলো, এসে বলল যে দেখতো উনি কি চাচ্ছেন, কতটুকু মাংস নেবেন আপনি? মেয়েটার থেকে যেন হাসানের চোখই সরছিল না, কারণ মেয়েটা অন্যান্য আর 5টা মেয়ের থেকে অনেকটা অস্বাভাবিক। কারণ তার জামা পরনে ছিল একটু অন্যরকম জামা, স্বাস্থ্য দেহ গঠন একটু ভিন্ন রকম, চোখের চাহনি যেন একটা হরিণের মতো। এরকম চোখ হাসান এর আগে জীবনে কখনো দেখেনি। এত সুন্দর কারো চোখ হতে পারে? নিশ্চয়ই তার চেহারা অতীব সুন্দর, এবং তার পরনে যে জামা এবং সে যে হিল পরে আছে
সেগুলো এক অন্যরকম সৌন্দর্যের মুক্ত হয়ে আছে। হাসান অনেকক্ষণ ধরে সেই মেয়েটার দিকে তাকায় থাকলো। হাসান পরে নিজেই তাকে মাংস কেটে দিল। সাধারণত মানুষজন মাংস নেওয়ার সময় সলিড মাংস খোঁজে, কিন্তু মেয়েটা মাংস নেওয়ার সময় হাড়যুক্ত যেসব মাংস আছে সেই মাংসগুলোই খুঁজলো এবং 2 কেজি মাংসের ভিতরে সে প্রায় হাড়ি নিল 1.5 কেজির মতো। তারপর বলল যে এতটুকুতে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাই বলে হাসানের হাতে টাকা দিয়ে সে সেখান থেকে চলে গেল। সামান্য একটু সামনে যেতেই চোখের পলকে মেয়েটা উধাও হয়ে গেল। মানে হাসান একটু ওইদিকে তাকিয়েছিল, তারপর সামনে তাকিয়ে আর তাকে দেখতে পায়নি। হাসান হয়তো ভেবেছে যে কোনো দিকে হয়তো চলে গিয়েছে বা রিক্সায় উঠে চলে গিয়েছে। তারপর দোকানপাট বন্ধ করে হাসান সেদিনকে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর কেন যেন ওই দিন রাত্রেবেলা হাসান মেয়েটার সেই চোখ দুটো স্বপ্নে দেখল। এটা কেন হাসান বুঝতে পারছে না, কারণ এরকমটা কখনোই হাসানের সঙ্গে হয়নি। সে তখন চিন্তা করতে শুরু করলো ঘুম থেকে উঠে, এটা কি আসলে আমার মস্তিষ্কের চিন্তা ছিল, নাকি সৃষ্টিকর্তা আমাকে কিছু বোঝাতে চাচ্ছেন? কিছুই তো বুঝতে পারছি না। হাসান বেশ ধার্মিক ছিল। সে উঠে নামাজ পড়ল। তাহাজ্জুদের নামাজ পড়ে বেশ খানিকক্ষণ অপেক্ষা করলো, কারণ তার ঘুম আসছিল না। তারপর অনেকক্ষণ পরে ফজরের আজান দেওয়ার পর সে নামাজ পড়ে তারপর খানিকটা ঘুমালো। দুপুরের পরপর সে আবার দোকানে গেল। সে দোকানে যাওয়ার আগেই তার দোকানের সমস্ত কর্মচারীরা সমস্ত পিচ কেটে দোকানে ঝুলিয়ে ফেলে। হাসানের আব্বা সেই শুরু থেকেই এরকম কাটাকাটির থেকেই শুরু করেছিল, সেই থেকে তাদের এত বড় ব্যবসা। হাসান বেশ খানিকক্ষণ সেখানে বসে রইল। কেন যেন তার সেই মেয়েটার কথা বারবার মনে হচ্ছিল। সারাদিন সে বিক্রি করলো। বিক্রি করার পর সন্ধ্যার পরে, মানে রাত্রি হবার বেশ আগ মুহূর্তে, তখন হাসান আচমকা আবার সেই মেয়েটির কণ্ঠ শুনতে পেল। কণ্ঠটা যেরকম মিষ্টি ছিল, তার চোখ দুটো ঠিক সেরকম সুন্দর। আজকে চোখে গাঢ় কাজল দিয়েছে। চোখ দুটো এত মায়াবী লাগছিল যে হাসান কিছুই যেন ঠাউর করে উঠতে পারছিল না। মেয়েটা আবার বলল, এই যে শুনছেন, আমাকে কি একটু মাংস দেওয়া যাবে? মেয়েটা প্রত্যেকদিন এসে এরকম ভাবে বলে। হাসান তখন নিজে আবার মেয়েটার পছন্দ মতো আজকে আরেকটু বেশি মাংস নিল এবং আজকেও হাড় সম্বলিত মাংস সে নিল। হাসান কৌতূহল বশত জিজ্ঞেস করলো যে আপনি এই মাংসগুলো কেন নিচ্ছেন? সাধারণত মানুষ মাংস নিলে সলিড হিসাবে নেয়। মেয়েটি তখন বলল, আমি তো মানুষ না। হাসানের তখন টনক পড়ল, বলল, বুঝতে পারলাম না। মেয়েটি বলল, ও কিছু না, আসলে আমার প্রয়োজন তো, এই জন্য নিয়ে যাচ্ছি। হাসান তখন বলল, আপনি কি এই এলাকায় নতুন এসেছেন? মেয়েটি তখন বলল, হ্যাঁ। তখন হাসান বলল যে কোথায়, কোন কোন পাড়ায় এসেছেন? সে তখন বলল, এই তো এদিকে। তাই বলে সে বলল, আচ্ছা আসি। তাই বলে সে হাঁটতে শুরু করলো এবং বেশ খানিকক্ষণ পর অন্ধকার গলিতে মিলিয়ে গেল। হাসানের তার সঙ্গে কথা বলে কেমন যেন অন্যরকম মায়া লাগছিল, কারণ তার এত সুন্দর কণ্ঠ তার কানের ভিতরে সব হাসছিল। সে কিছুই যেন বলে বোঝাতে পারছিল না নিজেকে। তারপর তার চোখ আজকে এত সুন্দর লাগছিল। হাসানের গাঢ় কাজল দেওয়া চোখ অনেক বেশি ভালো লাগে। সে ওদিনকে রাত্রে এসেও প্রায় ওরকম ভাবে চিন্তা করতে লাগলো, মেয়েটা কে? প্রত্যেক দিন এরকম দোকানে এসে গত 2 দিন তার কাছে এসে এরকম ভাবে নিয়ে গিয়েছে। হাসান বাড়িতে এসে আবার সেই জিনিসগুলো চিন্তা করতে শুরু করলো। যাই হোক, আজকে রাত্রে বেশ ভালো ঘুম হলো। 2 দিন ভার্সিটিতে কাজ থাকার কারণে সে দোকানে বসতে পারলো না। অনেকটা রাত করে সে বাড়িতে ফিরত, কিন্তু সে সেই মেয়েটাকে মিস করা একদমই ভুলে যায়নি। এর পরের দিন রাত তখন 9টা কি 10টা হবে। দোকান সম্পূর্ণ ক্লোজ হয়ে গিয়েছে। কিছু মাংস তখনও আছে, তবে ওই যে মাঝে মধ্যে কিছু পিস বেঁচে যায়, সেই পিসগুলো আর কি, হাড়, তারপর অন্যান্য জায়গার অংশগুলো যেগুলো সাধারণত বিক্রি হয় না, ওইগুলো হাসানরা পরবর্তীতে যদি বাসায় নিয়ে খেতে পারে খায়, আর যদি ভালো পিস না থাকে তাহলে কুকুরকে দিয়ে দেয়। হাসান তখনও বসে টাকা গোনা শেষে দোকান বন্ধ করবে, ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে সেই মেয়েটার কণ্ঠ, এই যে শুনছেন। হাসানের কানের ভিতরে পৌঁছানো মাত্রই তার মনের ভিতরে একটা ঝলক মেরে উঠল। হাসান তখন মনে মনে ভাবল, মেয়েটা আসছে না? ওই মেয়েটাই। তখন সে পিছনে তাকালো, দেখলো হ্যাঁ। তারপর সেই মেয়েটা বলল, আজকে কি আমাকে একটু মাংস দেওয়া যাবে? হাসান তখন বলল যে আজকে তো মাংস, সলিড মাংস ফুরিয়ে গিয়েছে, আপনি যেগুলো নেন সেরকম জিনিসপাতি আছে, সেটা কি দিব? মেয়েটা বলল, হ্যাঁ সেইগুলো দিন। হাসান কিছুতেই বুঝে উঠতে পারছে না, মেয়েটা প্রত্যেকদিন দোকান বন্ধ করার সময় কেন আসে? যখন কেউ থাকে না, আশেপাশেও কেউ থাকে না, তখনই সে আসে। হাসানটার মাথায় তো কিছুই ঢুকছে না, সে কি করবে? আজকে সগিরও চলে গিয়েছে, চারিদিকে লাইট বন্ধ হয়ে গিয়েছে। তখন স্ট্রিট লাইট, ওই গলিটা একটু অন্ধকারচ্ছন্ন। তারপর আবার ওদিনকে স্ট্রিট লাইটটা নষ্ট হয়ে গিয়েছিল। অন্ধকার বলতে চারিদিকে অন্ধকার, শুধুমাত্র দোকানের গলির ওই বাতিটা জ্বালানো। হাসান তখন চিন্তা করলো
যে মেয়েটার নামটা যেভাবে হোক জিজ্ঞেস করতে হবে, কারণ তার চেহারা দেখে অবশ্যই হাসানের পছন্দ হবে। মেয়েটার এত সুন্দর কণ্ঠ, কোথায় থাকে সে? মাংস কাটতে কাটতে আমি তাকে জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা আপনার নাম কি? আপনি কয়েকদিন ধরে দেখছি এখানে আসছেন। মেয়েটা তখন বলল, আমার নাম হুসনে আরা, আমি এই পাশের এখানেই থাকি। আপনি গত 2 দিন কোথায় ছিলেন? মেয়েটি কথা বলতেই তখন হাসান বলল, কেন আপনি গত 2 দিন কি এসেছিলেন? মেয়েটি বলল, হ্যাঁ আমি এসেছিলাম, এবং এসে তখন যখন দেখলাম আপনি নেই, আমি আর আসিনি। কারণ অন্যান্য সকলের সঙ্গে কথা বলতে কেমন যেন লাগে, ওরা কেমন করে তাকায়। তখন হাসান বলল, কেমন করে? মেয়েটি তখন বলল, আচ্ছা ঠিক আছে বাদ দিন, আপনার নাম কি? তখন হাসান বলল, আমার নাম হাসান। আপনাকে এই এলাকায় এই প্রথম দেখলাম, আর আপনি এই জিনিসগুলো নিয়ে যাচ্ছেন, আমার কেন যেন অন্যরকম লাগে। এই জিনিসগুলো আপনি কি করেন? আপনাদের না থাক, বাদ দিন। তারপর হাসান মেপে মেয়েটার হাতে জিনিসগুলো দিল। মেয়েটা তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। মেয়েটা তখন সেখান থেকে চলে গেল। হাসানের কেন যেন মেয়েটার চোখ দেখে এত বেশি ভালো লেগেছে, আর তাছাড়া তার কথাবার্তা সমস্ত কিছু এত বেশি চমৎকার যে হাসানের মনের মধ্যে তখন অন্য একটা সুর বইতে লাগলো। এই সুর কিসের হাসান সেটা বুঝতে পারছে না। বেশ কয়েকদিন ধরে মেয়েটা তার দোকানে আসছে এবং এসে মাংস নিয়ে যাচ্ছে এবং বেশ অদ্ভুতভাবে হাসানের সঙ্গে কথা বলছে। হাসান যেন কোনো কিছু বুঝে উঠতে পারছে না। সেদিন রাত্রবেলা হাসান ভার্সিটি থেকে ফিরছিল। তার ভার্সিটি শেষ হয়ে গেছে, তবুও কিছু কাজ আছে, সেই জন্য সে মাঝে মধ্যে সেখানে যায়। ভার্সিটি থেকে ফেরার পথে অন্ধকার গলি দিয়ে হাসান রিক্সা দিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রিক্সা থামিয়ে বলল কি যে, আরে আপনি সেই মেয়েটা না? হাসান মেয়েটাকে চিনতে পেরেছে তার চোখ দেখে। তখন সে বলল, হ্যাঁ আমার নাম হুসনে আরা, আপনি কোথায় যাচ্ছেন? হাসান বলল, এই তো আমাদের বাড়ির সামনে। আপনি বুঝি এই গলিতে থাকেন? মেয়েটি তখন বলল, হ্যাঁ এই গলির শেষ মাথায়, ওদিক দিয়ে যেতে হয়। আপনি একদিন আসেন আমাদের বাড়িতে। হাসান এই কথা বলতে মেয়েটা বলল, আচ্ছা ঠিক আছে যাব। তারপর মেয়েটা চলে গেল। আজকেও নিশ্চয়ই হাসান তার দোকানে এসেছিল। সে আবার পেছনে ফিরে বলল কি যে, আপনি কি আজকেও এসেছিলেন? মেয়েটি বলল, হ্যাঁ আপনি নির্বিদায় চলে যাচ্ছি। তারপর হাসান বলল, আরে কি যে বলেন, আপনি আসুন, আমার সঙ্গে আসুন, উঠে আসুন, আপনাকে আমি গিয়ে তারপর দিচ্ছি, আসুন। মেয়েটি বলল, সত্যি আসবো? তারপর মেয়েটি ঠিক ঠিক হাসানের কথা শুনে এসে রিক্সায় উঠে বসলো। হাসানের পাশে যখন সে বসলো, হাসানের বুকের ভিতরে যখন ধরপড় করতে শুরু করলো, কারণ মেয়েটির গায়ের যে অদ্ভুত সুঘ্রাণ সেটা হাসানকে একদম পাগল করে দিচ্ছিল। আর সেই সাথে তার পাশে বসে আছে তার বুক এবং হাড় যেন একদম ঘোরাঘুরি করছিল, মানে একদম কাঁটাতারের মতো হয়ে গিয়েছে, একদম ঝিকি 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 অবস্থা। হাসান অনেকটা কষ্ট করে তার দিলকে শান্ত করে দোকান পর্যন্ত আসলো। তারপর দোকানের সামনে দাঁড়িয়ে হাসান সেই মেয়েটাকে বেশ কিছু মাংস হাড়সহ কেটে দিল। যখন সে হাড়সহ কেটে দিয়ে মেয়েটার কাছ থেকে টাকাটা নিতে যাবে, ঠিক সেই মুহূর্তে আচমকা একটা ঝোড়ো বাতাসে মেয়েটার মুখের যে নাকাপ ছিল সেই নাকাপটা খুলে গেল। নাকাপটা খুলে যেতেই মেয়েটি নাকাপটা ধরতে গেল এবং হাসানের দিকে সামনাসামনি হয়ে গেল, এবং হাসান মেয়েটির দিকে প্রথমবার তাকালো। মেয়েটি এমনভাবে আচমকা তার নাকাপ খুলে যাবে বুঝতেও পারেনি। ওইদিকে হাসান মেয়েটির দিকে তাকিয়ে হা হয়ে রয়েছে, তার হাতে থাকা মাংসের টুকরাটা নিচে পড়ে গেল। তখনও সে হা করে তাকিয়ে আছে। হাসান যেরকম তার চোখের দিকে, তার চেহারার দিকে তাকিয়ে আছে, ঠিক তেমনই হুসনে আরাও হাসানের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। তাদের জন্য টনকি পড়ছে না। ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে সগির এসে বলল যে, ভাই সাহেব যাবেন না? ঠিক সেই মুহূর্তে মেয়েটা তার মুখের নাকাপটা পরে নিল, আর হাসান তখনও তার দিকে তাকিয়ে রয়েছে। তারপর পলিথিনটা নিচে থেকে উঠিয়ে তার হাতে দিল। বলল কি যে, কত টাকা হয়েছে? হাসান বলল, থাক, আজকে আপনাকে টাকা দিতে হবে না, এগুলো আপনি এমনি নিয়ে যান। মেয়েটি বলল, কেন দিতে হবে না? এই নিন, আমি আপনার প্রতি অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি না থাকলে আজকে হয়তো। আচ্ছা ঠিক আছে, আজকে আমি আসি। তাই বলে মেয়েটা তড়িঘড়ি করে লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। হাসানের চোখ থেকে যেন সেই সুদর্শন চেহারাটা সরছিল না। তাকে এত মায়াবী লাগছে যে হাসান কেন তার চোখগুলো সেখান থেকে সরাতেই পারেনি। হাসানের মুখের মধ্যে, চেহারার মধ্যে, চোখের মধ্যে সেই চেহারাটা একদম সেভ হয়ে গিয়েছে। হাসান যেন এবার সত্যি সত্যি মেয়েটার প্রেমে পড়ে গিয়েছে। তাকে বেশ কয়েকদিন ধরে দেখছে এবং কয়েকদিন ধরে তার সঙ্গে দেখা হয়েছে। কেন এরকমটা কেন হচ্ছে? মেয়েটা অসম্ভব রকমের রূপবতী, তার মুখখানা যেন একদম চাঁদের মতো সুন্দর, তার পরনের কাপড়গুলো প্রত্যেকদিন আলাদা হয়, আর তার ঘ্রাণ, গায়ের ঘ্রাণ আসার সঙ্গে সঙ্গে চারিদিকটা একদম যেন মোমো করে।
যতক্ষণ পর্যন্ত সেখানে থাকে সেই ঘ্রাণটা যেন মোহম করে। সেই ঘ্রাণটা হাসানের নাক দিয়ে সোজা তার দিল পর্যন্ত পৌঁছে যায়। এটা তাহলে কি ভালোবাসার সিগন্যাল নাকি অন্য কোনো কিছু? হাসান যেন কোনো কিছু করেই এই জিনিসটাকে সে সামলাতে পারছে না, কারণ তার কেন যেন মনে হচ্ছে যে মেয়েটাকে না দেখলে সে আর ভালো থাকছে না। ওদিনকে বাড়িতে এসে সে যেন একদমই ঘুমাতে পারলো না। সে সারা রাত জেগে জেগে হোসনে কথা চিন্তা করতে শুরু করলো। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? তার চেহারা, তার চাহনি, কণ্ঠ সব মিলিয়ে হাসানের শরীরকে, দিলকে যেন একদম পাগল করে দিচ্ছিল। প্রায় সারা রাত তার ঘুম হলো না। সে তাহাজ্জুদের নামাজ পড়ে মেয়েটাকে মোনাজাতে চাইল, বলল যে এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। হে আল্লাহ, এই মেয়েটাকে আপনি পাইয়ে দিন। আমি সারা জীবন তাকে খুব বেশি ভালোবাসবো। আমার মনে হচ্ছে কেন যেন আমি তাকে ভালোবেসে ফেলেছি। পরের দিন ঠিক একই সময় হোসনে আরা দোকানের কাছে আসলো। ওদিনকে হাসানকে অবাক করে দিয়ে হোসনে আরা তার মুখের নাকাবটা না পরেই এসেছে, এবং তখনও দোকানের আশেপাশে কেউ ছিল না। তখন আচমকা বৃষ্টি চলে আসলো। বৃষ্টির মধ্যে হোসনে আরা তখন দোকানের ভিতরে উঠে আসলো। হাসান তখন তাকে বসতে দিল, বলল কি যে আপনি আমাদের দোকানে আসেন, আমার খুব ভালো লাগে, আপনি অনেক সুন্দর। এ কথা বলতেই মেয়েটি তখন বলল যে ফ্ল্যাট করছেন? হাসান বলল একদমই না, সুন্দরকে সুন্দর বললে যদি ফ্ল্যাট হয় তাহলে সেটাই করছি ভাবেন। আপনাকে আসলে খুব সুন্দর লাগে, আপনার কণ্ঠ আর চেহারা, সত্যি এরকম চেহারা এবং কণ্ঠ এর আগে আমি কখনো দেখিনি, সত্যি খুব সুন্দর, সেজন্য বলছি, তাছাড়া আমি বলতাম না। হোসনে আরা তখন বলল আচ্ছা ঠিক আছে। সে মনে মনে হাসছে। হাসান তখন তাকে চা বানিয়ে খাওয়ালো, সে খেলো। বেশ খানিকক্ষণ তারা গল্প করলো। হাসানের সঙ্গে তার যেন আজকে সব থেকে খুশির দিন ছিল, এবং তার এত বেশি আনন্দ লাগছিল সে নিজেও বলে বসাতে পারবে না। সব মিলিয়ে তার জীবনটা যেন এক প্রকার ফুলে ফুলে ভরপুর ছিল, এরকমই মনে হচ্ছিল। বেশ খানিকক্ষণ হাসান এবং সে সেখানে বসে গল্প করলো। খানিকক্ষণ বাদে বৃষ্টি থামলো। বৃষ্টি থামার পর মেয়েটি তারপর বলল আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। হাসান ভাবলো যে এই মেয়েটা কোথায় থাকে, তার যোগাযোগ, ঠিকানা সবকিছু আমাকে বের করতে হবে, না হলে হয়তো তাকে আমি হারিয়ে ফেলবো, কারণ তাকে যে আমি ভালোবেসে ফেলেছি সেটা আমি খুব ভালোভাবে জানি। হাসান মনে মনে সেটাই ভাবতে শুরু করলো। মেয়েটা তখন তার সেখান থেকে মাংস নিয়ে টাকা পরিশোধ করে বাড়ির দিকে চলে গেল, এবং আচমকা হাসান যখন তার পেছন পেছন যেতে শুরু করলো, সে খেয়াল করলো সেখানে অন্ধকারের ভিতরে গিয়ে মেয়েটা মিলিয়ে গিয়েছে। তার সঙ্গে কি হচ্ছে সে সত্যি খুবই বুঝতে পারছে না। এরকম করে বেশ কিছুদিন চলতে শুরু করলো। প্রত্যেক দিন মেয়েটা আসতো, মাংস নিয়ে যেত এবং তার সঙ্গে গল্প হতো। ক্ষণে ক্ষণে মাঝে মধ্যে দেরি করেও আসতো, মানে দু একদিন পর পর আসতো, এবং যে দুদিন আসতো না সেদিন হাসানের কাছে যেন কেমন কেমন লাগতো। মেয়েটা ওই দিনের পর থেকে নাকাব ছাড়াই আসতো। হাসানকে দেখতে এত সুন্দর লাগতো মেয়েটাকে যে মেয়েটার চোখের দিকে সারাক্ষণ হাসান তাকিয়ে থাকতো, যতক্ষণ পর্যন্ত মেয়েটা এখানে থাকতো। মেয়েটাও তার চোখে গাঢ় কাজল দিয়ে আসতো এবং খুব ভালো লাগতো মেয়েটাকে দেখতে। এরকম করে বেশ কয়েক মাস চলল। হাসান কেন যেন তাকে তার মনের কথাটাই বলতে পারছিল না। সপ্তাহে 2 দিন 3 দিন তো মেয়েটা আসতোই, কিন্তু একটা জিনিস হাসান লক্ষ্য করেছে, মেয়েটা যখন আসতো তখন তার পায়ের কাছ থেকে এক ধরনের ধোঁয়া জাতীয় কিছু একটা বের হতো। আশেপাশের সমস্ত কিছু শীতল হয়ে যেত, আর কেমন যেন একটা সুঘ্রাণ বাতাসে ছড়িয়ে পড়তো। সেই সুঘ্রাণটা এত মিষ্টি, এত চমৎকার, হাসানের মনকে একদম প্রশান্তিময় করে তুলতো। সবকিছুর জন্য শান্ত হয়ে যেত। ওই যে যেদিনকে কেউ থাকতো দোকানে বা ভিড় থাকতো অথবা হাসান থাকতো না, সেদিনকে তার সঙ্গে দেখা হতো না। মাঝখানে কয়েক মাস কেটে গেল। একদিনকে হাসান তার দোকানে বসেছিল। ঠিক সেই মুহূর্তে হাসান মেয়েটিকে বলে উঠল, আচ্ছা হোসনে আরা, আমি যদি তোমাকে একটা কথা বলি তাহলে কি তুমি মাইন্ড করবা? হোসনে আরা তখন বলল, না তুমি বলো। তখন হোসনে আরাকে হাসান বলল কি যে আমি যদি বলি তোমাকে, অনেকটা সাহস করে, কারণ তখন তার সাহসে কোলাচ্ছিল না। হাসান তখন বলে উঠল, আমি যদি বলি যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, তাহলে তুমি সেটাকে কিভাবে নিবে? হোসনে আরা তখন বলল, সেটাকে স্বাভাবিকভাবেই নিব। তখন হাসান বলল, আমি তোমাকে ভালোবাসি। তখন হোসনে আরা বেশ খানিকক্ষণ চুপ থাকলো। চুপ থাকার পরে বলল কি যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে আসবো। তাই বলে সে ওখান থেকে চলে গেল। হাসান মনে মনে ভাবলো হোসনে আরা মিশনেই রাগ করেছে, কারণ সে এরকম ভাবে এর আগ পর্যন্ত কখনো চলে যায়নি। আজকে সে চলে গেল। তার এত বেশি মন খারাপ হলো, সে কোনো কিছুই যেন বুঝে উঠতে পারছিল না, কারণ এত বেশি মন খারাপ তার আগে কখনো হয়নি। হোসনে আরা তাকে কিছু না বলে চলে গেল, এমনকি মাংস ওদিনকে নিয়ে গেল না। প্রায় 4 দিন পরে হোসনে আরা এসেছিল। হাসানের এত বেশি মন খারাপ হলো, সে ওদিনকে দোকান থেকে চলে আসলো, ক্যাশ থেকে, না কিছু না গুনেই। তারপর বাড়িতে এসে সে ঘুমিয়ে পড়ল। তার ঘুমও আসছিল না।
বারবার শুধুমাত্র ঘুম ভেঙে যাচ্ছিল আর হোসনে আরার কথা তার মনে পড়ছিল। কি অদ্ভুত, মেয়েটা যদি এখান থেকে চলে যায় অথবা তার উপর রাগ করে, তার এরকমভাবে সরাসরি বলাটা উচিত হয়নি। মেয়েটা নিশ্চয়ই মাইন্ড করেছে। হাসান পরের দিন দোকানে গেল না, কারণ হোসনে আরার সঙ্গে যদি তার আবার দেখা হয় আর সে আসবেও না, হাসান খুব ভালোভাবে জানে। সে দোটানার মধ্যে পড়ে গেল এবং এক প্রকার ডিপ্রেশনে চলে গেল। কারণ তার ভালোবাসার যে মানুষটা, তারকে যদি ভালোবাসার কথা বলার পর সে যখন ওখান থেকে চলে যায় কিছু না বলে, তার মানে সে তাকে পছন্দ করেনি বা তার ওই বিষয়টা তার পছন্দ হয়নি। 2 দিন পর্যন্ত হাসান তার নিজের কক্ষ থেকে বের হয়নি। সে ভার্সিটিতে কোনো কাজেও গেল না, আশেপাশে বন্ধুদের সঙ্গে দেখা করতে গেল না, এমনকি দোকানেও গেল না। হাসানের অনেক ইচ্ছে তার বাবার দোকানটাকে অনেক বড় করবে। সেসব ইচ্ছেটাও কেমন যেন তার মনে যেতে শুরু করলো। সে অনেকক্ষণ তার রুমের ভিতরে দরজা বন্ধ করে বসে আছে। হাসানের মা এবং হাসানের আব্বা অনেকক্ষণ তাকে ডেকেছে, কিন্তু সে ঘর থেকে কখনো বের হয়নি। এই 2 দিনের ভিতরে হাসান মনমরা হয়ে ঘরের ভিতরে বসে আছে, তার বারান্দায় বসেছিল। তখন রাত প্রায় 1:30 কি 2টা হবে। গভীর রাত পর্যন্ত সেখানে বসে বারান্দা থেকে সে তার চাঁদের আলো দেখছিল। হাসান কোনো কিছু বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে নিচে দেখলো, নিচে কেউ তাকে ডাকছে, বলল, হাসান একটু নিচে আসবে। হাসান তখন নিচের দিকে তাকিয়ে দেখলো ল্যাম্পপোস্টে একটা মেয়ের ছবি, মেয়ে দাঁড়িয়ে আছে। হাসান একটুও চিনতে বাকি রইল না, কারণ এটা আর কেউ না, এটা হচ্ছে হোসনে আরা। হোসনে আরা তার বাসা চিনল কিভাবে? হাসানদের বাড়িটা প্রায় 2.5 তলা আর কি, ডুপ্লেক্স বাড়ি আর কি। বারান্দার একটা কক্ষে সে বসেছিল, মানে তার কক্ষের বারান্দায়। সে তখন হোসনে আরাকে দেখে দ্রুত গতিতে নিচে নেমে গেল, গিয়ে তখন হোসনে আরাকে দেখে বলল, তুমি এখানে? হোসনে আরা তখন তাকে হাত ধরে টেনে নিয়ে একটু সাইডে গেল। সাইডে গিয়ে বলল, কয়েকদিন ধরে তুমি দোকানে আসছো না, কিসের জন্য? তখন হাসান বলল, দোকানে গিয়ে কি করব? আমি যাকে পছন্দ করি সে যদি আমার জীবনে না আসে, তাহলে আমি দোকান দিয়ে কি করবো বলো? আমার খুব বিক্ষিপ্ত লাগছে। তখন হোসনে আরা বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? এই কথা শুনে হাসানের মনে যেন লাড্ডু ফুটতে শুরু করলো। সে তখন বলল, আমি তো তোমাকে ভালোবাসি এবং অবশ্যই বিয়ে করব, কিন্তু তুমি এই কয়েকদিন সেদিনকে না বলে চলে গেলে এবং এই কয়েকদিন কেন আসলে না? হোসনে আরা বলল, এই কয়েকদিন আমি আসিনি, তোমাকে কে বলল? আমি অবশ্যই এই কয়েকদিন এসেছি এবং তোমাকে খোঁজও করেছি, কিন্তু তোমার দোকানের সেই সগির নাকি সে বলেছে তুমি নাকি নেই, তুমি নাকি কয়েকদিন ধরে আসছো না, বাড়িতেই থাকছো। আমি ভেবেছিলাম হয়তো মন খারাপই করেছো, কারণ সেদিনকে আমি না বলে চলে গিয়েছিলাম। আসলে আমি সেদিনকে কি বলবো ভেবে উঠতে পারছিলাম না, এই জন্য একদিন সময় নিয়ে পরের দিন তোমার কাছে বলতে এসেছিলাম, কারণ আমিও যে নিজেকে তোমাকে ভালোবেসে ফেলেছি বলেই তো তোমার কাছে বারবার ছুটে আসতাম। সেটা তুমি বুঝতে পেরেছো এবং বুঝতে পেরে অনেক দেরি করে বলেছো। শুরুর দিন থেকে আমি তোমাকে পছন্দ করতাম। এই কথা বলার পর হাসান বলল, সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো হোসনে আরা? কারণ হাসানের জীবনের সব থেকে সুখের মুহূর্ত ছিল ওইটা এবং তার সব থেকে আনন্দ ঘন সময় ছিল ওইটা। সে সেটাকে কেন্দ্র করেই যেন আনন্দ একদম তার বুকের ভিতরে ফাটতে শুরু করলো। তখন হোসনে আরা বলল, শোনো, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, তবে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, আমি কে, কোথায় থাকি, কি করি, আমার বাড়ি কোথায়, এই সমস্ত জিনিস সম্পর্কে তুমি জিজ্ঞেস করতে পারবা না। যদি করো তাহলে আমি চিরদিনের জন্য তোমার জীবন থেকে চলে যাব। আর তোমাকে আমি এতটুকু ওয়াদা করছি, আমি সত্যি কোনো খারাপ মেয়ে নই, অথবা আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড খারাপ নয়, অথবা কোনো কিছুই খারাপ নয়। তুমি আমাকে বিয়ে করে ঠকবে না। আমি অবশ্যই সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, সেহেতু তোমার এই বিষয়ে কোনো সমস্যা হবে না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এটাই হচ্ছে সব থেকে সত্য। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? হাসান তখন এক কথায় রাজি হয়ে গেল এবং রাজি হয়ে যাওয়ার পর বলল কি যে, আমার কি বাবাকে জানানো উচিত? তখন হাসান বলল যে, জানাবো। হোসনে আরা তখন বলল, অবশ্যই তোমার বাবা মাকে জানানো উচিত। আমি চাই না তাদের বিরুদ্ধে গিয়ে অথবা তাদের অপছন্দে কোনো কিছু করো তুমি, কারণ তুমি যদি এমনটা করো তাহলে তোমার বাবা মার কাছে ছোট হয়ে যাবে, এমনটা করা উচিত হবে না। ঠিক তখনই হাসান হোসনে আরার হাত ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। হোসনে আরা দেখতে এত সুন্দর যে তাকে দেখে কেউ রিজেক্ট করতে পারবে না, প্রথম দেখাতেই তাকে পছন্দ হয়ে যাবে। তখন হাসানের মা দেখে বলল, মেয়েটা কে? তখন হাসান বলল, আব্বাকে ডাক দাও। তার আব্বা তখন প্রায় ঘুমিয়ে পড়েছিল, তাকে দেখে নিচে নিয়ে আসা হলো। মেয়েটাকে দেখে বলল, তুমি কে মা, আর হাসানে কে? তখন মেয়েটা বলে উঠল যে, আসসালামু আলাইকুম, আমাকে আপনারা চিনবেন না, তবে হাসান আপনাকে কিছু কথা বলতে চাই। হাসান তখন বলে উঠল, আব্বা, আমি এই মেয়েটাকে পছন্দ করি, ভালোবাসি এবং তাকে আমি বিয়ে করতে চাই, তোমাদের অনুমতি লাগবে।
হাসানের বাবা বেশ ভালো একজন মানুষ এবং সম্মানিত ব্যক্তি। যখন তারা বসে বেশ খানিকক্ষণ চিন্তা করলো, হাসানের মা বলল, এটা কিভাবে সম্ভব? তোমার বাবা মা কোথায়? তাদেরকে আসতে বলো। তখন হোসনারা বলল, আমার বাবা মা নেই, আমি একা। একথা শোনার পর তারা একটু দুঃখ প্রকাশ করলো। তারপর হাসান বলল কি যে, ও আমার পছন্দ এবং ওকে আমি অনেকদিন ধরে চিনি। তোমরা ওকে কোনো প্রশ্ন করো না, আমি ওকে বিয়ে করতে চাই। তোমরা কি রাজি আছো? হাসানের আব্বা তখন বললেন, মেয়েটা আমার দোকানে 2 বার এসেছে, তার সঙ্গে আমি কথা বলেছি, কথা বলে আমার কাছে বেশ ভালো লেগেছে, আর আমারও ওকে বেশ পছন্দ হয়েছে, আমি রাজি আছি। হাসানের মা, তুমি কি বলো? তারপর হাসানের মা বলল, আমিও রাজি আছি। মেয়েটা বেশ লক্ষ্মী মনে হচ্ছে আর বেশ সুন্দরী। এরকম রূপবতী এবং সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। তারপর তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। ওই রাত্রে কাজী আসলো, কাজী ডেকে তাদের বিয়ে পড়ানো হলো। হাসান তখন হোসনারাকে বিয়ে করে ফেলল। তার পরিচয় কি, কোথায় থাকে, এইসব বিষয়ে কোনো জানাশোনা কিচ্ছু হলো না, যেহেতু মেয়েটা বলেছে সে কোনো খারাপ কাজের সঙ্গে লিপ্ত নয়, অথবা এই সমস্ত কিছু সে বলতে পারবে না। সেহেতু হাসান যেহেতু তাকে ভালোবাসে, তাকে এক কাপড়ে গ্রহণ করেছে। তারপর হাসান এবং হোসনারা বাসর ঘরে গেল। যাওয়ার পর হাসান হোসনারাকে জিজ্ঞেস করছে, চলো আমরা শুয়ে পড়ি। তারপর হোসনারা বলল যে, আসলে আমি তোমার কাছ থেকে এখন লুকাতে ইচ্ছে করছে না, যেহেতু তুমি আমার স্বামী, স্বামীর কাছ থেকে সমস্ত কিছু লুকানো আসলে এটা পাপ হবে, এবং আমার পরিবার থেকে এটা কখনো শিক্ষা দেওয়া হয়নি। আসলে আগে ভেবেছিলাম হয়তো বললে তুমি হয়তো ভয় পাবা, অথবা আমার পরিচয় জানার পরে তুমি হয়তো অন্য কোনো কিছু চিন্তা করবা, কিন্তু বিয়ে করার পরে আমি তোমাকে ঠকাতে পারবো না বলেই তোমাকে আমি সত্য কথাটা বলতে চাই। হাসান তখন বলল, কি সত্য কথা বলো তো? সেই মুহূর্তে হোসনেহারা বলে উঠল, আসলে হাসান, আমি কোনো আশরাফুল মাখলুকাত নই, আমি একটা জিনের মেয়ে। এ কথা শুনে হাসান তখন হোসনেহারাকে ছেড়ে দিল। হোসনেহারার হাত তখন নিচে পড়ে গেল। হোসনেহারা তখন বলল, কি ব্যাপার হাসান, আমার আসল পরিচয় পেয়ে তুমি কি আমাকে ভালোবাসা বন্ধ করে দিলে, অথবা আমাকে ঘৃণা করতে শুরু করলে? হাসান তখন হোসনেহারার হাতটা ধরে বলল, না, আমি সর্বপ্রথম শুনে একটু ধাক্কা খেয়েছি, কারণ তুমি যে পড়ি সেটা তো আমি জানতাম না, এই জন্য আর কি। তুমি পড়ি হও আর যা হও, তাতে আমার কোনো আপত্তি নেই। আশা করি আমার বাবা মায়ের কোনো আপত্তি থাকবে না। যদি তুমি আমাকে ভালোবেসে যাও তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না, আমি তোমাকে পেয়ে গর্বিত। এটা শুনে হোসনেহারা তখন হাসানকে জড়িয়ে ধরল এবং বলল, আমি যেখানে থাকি সেখানে আমার বাবা মা নেই, এবং আমি আমার চাচা চাচির কাছে মানুষ হয়েছি, সেখানেই থেকেছি, তেনারাই আমাকে বড় করেছেন। তবে সেই পরিবারে আমার তেমন কোনো সম্মান বা ইজ্জত নেই, কারণ তারা আমাকে সবসময় অপমান করতে একটু ছাড় দিত না, এবং আমি সবসময় খুব কষ্ট করে সেখানে বড় হয়েছি। আমি জানি না যে জীবনে কতখানি পূর্ণ করেছি, যার জন্য তোমার মতো একটা ছেলেকে আমি আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি, এবং তোমাকে সেদিনকে প্রথম দেখায় আমি পছন্দ করে ফেলেছি। সেটা কেন হয়েছে আমি জানি না, হয়তো আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়েছে। আমি মাঝে মধ্যে নামাজ পড়ে তোমাকে চাওয়ার জন্য দোয়া করতাম। হাসান তখন বলল, এটা কিভাবে মিলে গেল? আমি তো মাঝে মধ্যে তাহাজ্জুদে নামাজ পড়ে তোমাকে চাইতাম, তবে জিনেদের উপরে কি নামাজ ফরজ আছে? তখন সে বলল, হ্যাঁ অবশ্যই আছে। আল্লাহর ইবাদত করা সকল মাখলুকাতের উপরই ফরজ, সেটা আশরাফুল মাখলুকাত হোক আর জিন জাতি হোক। আমরা আল্লাহর উপাসনা করি এবং আমরা তাকে স্রষ্টা মানি, এবং সে আমাদেরকে সৃষ্টি করেছে। আমরা বেশ ধার্মিক পরিবার, সেহেতু আমি তোমাকে যখন প্রথমবার দেখি, আমার তোমাকে দেখে খুব ভালো লাগে। সেদিন সন্ধ্যাবেলা তুমি এখানে দাঁড়িয়ে মাংস বিক্রি করছিলে। আমাদের অনেক জিন আছে যারা তোমাদের এখান থেকে মাংস নিয়ে যায় এবং এখান থেকে নিয়ে গিয়ে তারা খায়। আমিও সেদিনকে এসেছিলাম আমার চাচাতো ভাইয়ের সঙ্গে মাংস কেনার জন্য, এবং সেদিনকে তোমাদের এখান থেকে মাংস কিনে নিয়ে গিয়েছিলাম, কারণ এখান থেকে নাকি অনেক জিনেরা মাংস নিয়ে যায় এবং তারা নাকি খুব তৃপ্তি করে খায়। কিন্তু সেদিন প্রথম যখন তোমাকে আমি এখানে দেখলাম, আমার এত বেশি ভালো লেগেছিল তোমাকে, যে পরের দিন থেকে আমার মন না চাইতেও আমাকে এখানে আসতে হতো, এবং তোমাকে না দেখলে কেন যেন আমার ভালো লাগতো না, আমার খুব খারাপ লাগতো। আমি তখন তোমার প্রেমে পড়ে যাই একটু একটু করে, এবং দেখি তুমি আমার প্রতি আমার প্রেমে পড়ে যাচ্ছ। এটা আমি শুরুতে মেনে নিতে পারছিলাম না, কারণ সত্যি সত্যি তুমি আমার প্রেমে পড়ে যাচ্ছ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা আমি তখন বুঝতে পারি যখন তুমি আমাকে এই কথাটা বলো। সত্যি আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। আর তুমি আমার পরিবারের কথা বলছিলে না, আসলে আমার পরিবারে তেমন কেউ নেই। আমার বাবা এবং মা অনেক আগেই মারা গিয়েছে। আমি আমার চাচা চাচির কাছে মানুষ হয়েছি। আমার চাচি আমাকে অনেক অত্যাচার করে, আমাকে অনেক নানান কথা বলে খোঁটা দেয়। তবে আমার চাচা বেশ ভালো, তিনি আমাকে সবসময় আদর যত্ন করেছেন।
তবে আমি এখন সেখানে থেকে তোমার এখানে চলে এসেছি। আমি তোমাকে ভালোবেসে তোমার সঙ্গেই সারা জীবন এখানে থেকে যেতে চাই। তাতে কি তোমার কোনো আপত্তি আছে? হাসান তখন বলল, একদমই না, আমার কোনো আপত্তি নেই। তাই বলে হাসান তার স্ত্রী মানে পরিস্ত্রী হুসনারার কপালে চুমু খেল এবং তারা ভালোবাসার অতল গহ্বরে ডুবে গেল। তাদের বাসর হলো সেখানে। পরের দিন থেকে সে সেখানে বেশ আনন্দের সাথে থাকতে শুরু করলো। মাঝখানে বেশ কয়েক মাস কেটে গেল। এই কথা হাসানের বাবা অথবা মা কেউই জানতো না যে হুসনারা কোনো মানুষ নয়, সে একটা জিন এবং জিনের জগৎ থেকে এসেছে। আর হুসনারা এই কয়েক মাসে তার শাশুড়ির এত বেশি যত্ন করেছে, তার শ্বশুরের এত বেশি, মানে সবসময় যেন তার শ্বশুর শাশুড়ির খেদমতে লেগে থাকে। হুসনারার যে মানে ননদ আছে, ননদ তারপর হচ্ছে জাল আছে, বড় ভাইয়ের বউ আছে, মানে হাসানের বড় ভাইয়ের বউ, তারা কখনোই তাদের শাশুড়িকে এমনভাবে কোনো আদর যত্ন করেননি বা এরকমভাবে পা টিপে দেওয়া, তাদের সেবা যত্ন করা, এটা হুসনারা করে। এই জন্য হুসনারার শাশুড়ি তাকে বেশ আদর করে, বেশ ভালোবাসে। এরকম করতে করতে দেখতে দেখতে মাঝখানে বেশ কয়েক মাস কেটে গেল এবং হাসান এত বেশি সুখী এবং আনন্দিত ছিল। হাসানের আব্বা তখন বলল কি যে, যেটা তোর ভালো মনে হয় সেটা তুই কর। তোর যদি মনে হয় যে আমার এই ব্যবসা বড় করবি এবং আগে বাড়িয়ে নিয়ে যাবি, তাহলে সেটাই কর বাবা। আমি চাই যে তুই প্রতিষ্ঠিত হ এবং সেটাই আমার জন্য সবথেকে বড় অর্জন। হাসানের বাবা আর যা করুক না না করুক, তার দুই সন্তানকে খুব ভালোভাবে মানুষ করতে পেরেছে, এটাই যেন তার প্রাপ্য। হুসনারাকে সে মাঝে মধ্যে এটা বলে। হুসনারা সবসময় তার বাবার খেয়াল রাখে। তার তো বাবা মা অনেক আগেই মারা গিয়েছে, এরকম সুন্দর শাশুড় শাশুড়ি পেয়েছে, সেটা তার ভাগ্যের ব্যাপার। এই জন্য তাদের সেবা যত্ন না করলে কি হয় নাকি? তার হাত পা টিপে দেয় এবং খুব আদর যত্ন করে। এই জন্য হুসনারাকেও তারা খুব বেশি আদর যত্ন করে। কিন্তু তাদের সুখের সংসারে হঠাৎ করে নেমে আসলো এক কাল রাত্রি, যে রাত্রিটা তাদের জীবনকে এক উলটপালট করে দিয়েছিল। রাত্রিটা এমন ছিল, হুসনারা তখন তার বিছানায় শুয়েছিল আর হাসান তখন ছিল দোকানে। আচমকা একটা আলো হুসনারার ঘরের ভিতরে প্রবেশ করলো। হুসনারা তখন দেখে চমকে গেল। এরা আর কেউ ছিল না, তার জিনেদের শহরের, তারা যেখানে থাকে সেখানকার কিছু দুষ্ট জিন। তারা তখন হুসনারাকে জোর করে সেখান থেকে নিয়ে গেল। হাসান যখন তার নিজের কক্ষে ফেরত আসলো রাত্রেবেলা, এসে যখন হুসনারাকে তার কক্ষে দেখতে পেল না, তখন চারিদিকে সে খুঁজতে শুরু করলো। বাড়ির আশেপাশে আঙিনায় অনেক জায়গায় সে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। হাসান চিন্তা করলো পুলিশের কাছে যাবে। ঠিক সেই মুহূর্তে হাসানের সামনে একটা অদৃশ্য আলো এসে উপস্থিত হলো। হাসান তখন সেখানে দাঁড়িয়ে পড়লো তার মোটরসাইকেলটা নিয়ে। তখন মোটরসাইকেল থেকে নেমে বলল যে, আপনি কে এবং আপনাকে দেখতে এরকম কিসের জন্য? আপনাকে দেখে তো স্বাভাবিক কোনো মানুষ মনে হচ্ছে না। আপনি কি জিন? আপনি কি আমার হুসনারার খবর জানেন? তখন সে জিন লোকটা বলল, হ্যাঁ দুলা ভাই, আমি খবর জানি। হুসনারা কোথায় আছে সেটা আমি জানি। তখন সঙ্গে সঙ্গে বুঝে গেল এটা নিশ্চয়ই হুসনারার চাচাতো ভাই, যার সঙ্গে প্রথম এখানে এসেছিল। তখন সে বলল যে, আমার নাম সাদ, আমি আপনার স্ত্রী মানে হুসনারা আপার চাচাতো ভাই এবং ছোট ভাই। ও কোথায় আছে আমি খুব ভালোভাবে জানি। আপনি আমার সঙ্গে চলুন, কোথায় গিয়েছে সেখানে আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আপাকে কিছু দুষ্টু জিন নিয়ে গিয়েছে, আমাদের কাবিলার যে সর্দার আছে সেই সর্দারের লোকজন। আপনি দ্রুত চলুন। তাই বলে হাসান সেই জিনটা, মানে তার নাম ছিল সাদ, তার হাতটা ধরলো। ধরার সঙ্গে সঙ্গেই চারিদিকে একটা ধোঁয়াময় আলো সৃষ্টি হয়ে গেল এবং আলোর বিকিরণ তখন চোখ ঝলসে দিয়ে চোখকে বন্ধ করতে বাধ্য করলো। আলোটা তখন নিভে গেল। হাসান লক্ষ্য করলো সে একটা অদ্ভুত গাছ দিয়ে বেষ্টনী দেওয়া জায়গায় এসে পড়েছে এবং ক্ষণে ক্ষণে বিভিন্ন লোক আশপাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তাদের চেহারা, তাদের চোখ, সমস্ত কিছুর জন্য ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে। হাসান যেন কিছু বুঝতে পারছে না, এটা কারা এবং এটা কোন জায়গা? নিশ্চয়ই জিনেদের নগরী, কারণ বাসর রাতে হাসান হুসনারার আসল রূপ দেখেছিল। তার আসল রূপটা এরকম ছিল যে শরীরের বেশ কয়েকটা অংশ আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে এবং চোখগুলোর ভিতরে যেন এক ধরনের আলো জ্বলতে শুরু করেছে। ঠিক সেরকম এদের হচ্ছে। ক্ষণে ক্ষণে যেন এদের চেহারা বদলে যাচ্ছে। যেই হাসানের দিকে তাকাচ্ছে তার চেহারা বদলে অন্য কিছু হয়ে যাচ্ছে। হাসান যাত্রাপথে আরেকটা জিনিস দেখলো, কিছু জিন যারা কিনা ওইখানে ছিল হাসানকে দেখে সঙ্গে সঙ্গেই তারা প্রাণীতে রূপান্তর হয়ে গেল এবং তারা অন্য দিকে চলে গেল। সকলে যেন হাসানকে দেখে ভয় পাচ্ছিল নাকি অন্য কিছু তারা বুঝতে পারছিল না। হাসানের সেই শালা তাকে নিয়ে গেল একটা জায়গায়। সেখানে যাওয়ার পর তখন হাসানের যে চাচা শ্বশুর আছে তিনি তখন বললেন, তুমিই হাসান? তোমার কথা হুসনারা আমাকে অনেকবার বলেছে এবং তুমি নাকি তাকে খুব সুখে রেখেছো, সেটা শুনে আমার বেশ ভালো লাগলো।
আসলে হুসনে চাচি তাকে এত বেশি অত্যাচার এবং ওরকমভাবে রাখে, যার কারণে আমি চেয়েছিলাম যে হুসনে সবসময় ভালো একজন জিনের কাছে তুলে দিতে। সেই ছেলেটা তুমি মানুষ হও বা যাই হও না কেন, তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি আমার মেয়েটাকে সুখে রেখেছ, সেটাই অনেক কিছু। কিন্তু সেই সুখ আসলে হয়তো তীব্রতা অনেক বেশি। কিন্তু আমাদের এখানকার কাবিলার যে সর্দার আছে তার নজর পড়ে গিয়েছে। আমাদের এখানকার কাবিলা থেকে কোনো জিন বাইরে গিয়ে সম্পর্ক করা নিষেধ আছে, আর মানুষের সঙ্গে মেলামেশা করা তো একদমই নিষেধ। কিন্তু হুসনেরা সেই আইন লঙ্ঘন করেছে, এই জন্য হুসনেরাকে ধরে নিয়ে আসা হয়েছে এবং তাকে কারাগারে বন্দী করা হয়েছে। তোমার হুসনেরাকে বন্দী করে রেখেছে। হাসান তখন বলল, কোথায়? আমি সেখানে যাব। তখন হাসানের চাচা শ্বশুর বলল, ও কোথায় আছে সেখানে গেলে ওরা তোমাকে আটক করবে, তুমি দয়া করে সেখানে যেও না। হাসানের আল্লাহর উপর ভরসা ছিল এবং দোয়া দরুদ পড়ে বুকে ফু দিয়ে তখন তার শ্যালকের সঙ্গে সে তখন চলে গেল সেই সর্দার যে আছে সেই সর্দারের মূল প্রাসাদে। প্রাসাদটা বিশাল আকৃতির, পাথর দিয়ে তৈরি, সাদা শ্বেত চুন পাথর, এত চমৎকার লাগে দেখতে। সে তখন সে প্রাসাদের ভিতরে যখন গেল, যার পর কিছু জিন তাকে আটক করলো। আটক করে বলল, তুই কোথায় যাচ্ছিস? আর তোকে তো দেখে মনে হচ্ছে তুই কোনো জিন নয়, তুই তো মানুষ মনে হচ্ছে। হাসান তখন বলল, আমি আসলেই মানুষ এবং আমি তোদের সম্রাটের সঙ্গে দেখা করতে চাই। সে কোথায়? তার যদি সাহস থাকে তাহলে আমার কাছে আসতে বল। হাসান বুদ্ধি করে এই কথা বলল। হাসান জানে যে জিনেদের বুদ্ধিমত্তা কম, কারণ সে কোরআন শরীফের কোনো একটা হাদিসে বা কোনো একটা আয়াতে এই জিনিসটা পড়েছে। জিনেদের ক্ষমতা থাকলে তাদের বুদ্ধিমত্তা অনেক কম, তাদেরকে বোকা বানানো খুব সহজ কাজ। তখন হাসানকে তারা ধরে নিয়ে গেল মূল রাজ দরবারে, যেখানে মূলত ওইখানকার বিচার কার্য বা ওইখানকার যে সর্দার বসে থাকেন। সেখানে যাওয়ার পর সর্দার বলল, আরে এ তো একটা মানুষ এখানে আসলো কিভাবে? হাসান তখন বলল যে, আপনি আমার স্ত্রীকে তুলে নিয়ে এসেছেন, আমার স্ত্রীর নাম হুসনে আরা। সেই কথা শোনার পর তখন সেই সর্দার বলল, ও সেই হুসনে আরা যাকে তুই বশ করে তোর সঙ্গে রেখেছিস? তখন হাসান বলল, অবশ্যই আমি তাকে বশ করিনি, সে আমাকে ভালোবাসে এবং ভালোবাসে আমাকে বিয়ে করেছে, আমার বিয়ে করা বউ সে। তখন সেই জিনটা বলে উঠল, তুই ওকে বশই করেছিস, বশ না করলে ও তোর সঙ্গে যাবে কিসের জন্য? আমাদের এই সমাজ ছেড়ে, আমাদের জাতি ছেড়ে, আমাদের জাতির বাইরে কাউকে বিয়ে করা নিষেধ আছে। তখন হাসান বলল, আমরা ভালোবেসে বিয়ে করেছি এবং ও আমাকে ভালোবাসে। একথা শুনে সর্দার রেগে গেল এবং রেগে গিয়ে বলল, এই বেটাকে এখনই ওর বউয়ের সঙ্গে একই জায়গায় নিয়ে রাখ, দেখি বেটাটা কি করে, ওকে কারাগারে বন্দী করার সঙ্গে সঙ্গে। ওই পাশ থেকে দুজন জিন এবং এই পাশ থেকে দুজন জিন তখন সেখানে এসে উপস্থিত হলো। এসে তখন হাসানকে ধরে ফেললো, ধরে শূন্যে ভাসিয়ে ফেললো। হাসানের শ্যালককে তখন সাইডে সরিয়ে ফেলা হলো, বলল, তুই কথা কম বল, তোকেও কিন্তু ভেতরে ঢুকিয়ে দিব। হাসানের শ্যালক অনেক চেষ্টা করলো তাকে বাঁচানোর, কিন্তু তাকে ধরে নিয়ে সেই একই কারাগারে যেখানে কিনা হুসনারা বন্দী রয়েছে সেখানে তাকে রাখা হলো। সেখানে রাখার পর হুসনারাকে দেখে হাসান চিনতে পারলো এবং তাকে জড়িয়ে ধরলো শক্ত করে। বলল কি যে, হাসান, ওরা আমাকে এখানে নিয়ে এসেছে, আমি সত্যি এখানে আসতে চাইনি, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। হাসান তখন বলল, ওরা তোমাকে এখানে আটকে রেখেছে, খুব খারাপ কাজ করেছে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব এবং তোমাকে আমি ভালোবাসি, তোমার কোনো অসম্মান আমি হতে দিব না। অনেকক্ষণ তাদেরকে সেখানে আটক করা হলো। আটক করার এক পর্যায়ে তারা তখন সেখানে উপস্থিত হলো সে জিন সর্দার সঙ্গে আরো বেশ কিছু জিন। এই জিনদেরকে চেহারা যেন ক্ষণে ক্ষণে বদলায় এবং কিছু জিন আছে যাদের চেহারাই দেখা যায় না, তাদের মাথার উপরের অংশ অদৃশ্য অবস্থায় থাকে। তারা এসে তখন জিজ্ঞেস করলো, আচ্ছা তাহলে এই অবস্থা, এত ভালোবাসিস যেহেতু একে অন্যকে, তাহলে তোর স্ত্রীকে এখান থেকে নিয়ে যেতে পারবি, কয়েকটা শর্ত আছে, শর্ত মেনটেন করে যদি তুই নিয়ে যেতে পারিস তাহলে তোর স্ত্রীকে আমি এখান থেকে যেতে দিব, তাছাড়া আমি তোর স্ত্রীকে এখান থেকে কোনোভাবে যেতে দিব না। সেটা তুই যেভাবেই করিস, তোদের দুজনকে আটক করব এবং সারা জীবনের জন্য এখানে রেখে দিব। একটা মানুষ যে কিনা অনুমতি ব্যক্তি রেখে আমাদের রাজ্যে প্রবেশ করেছে, এটা আসলেই আমাদের রাজ্যের জন্য অনেকখানি অসম্মানজনক বিষয়। তবে তুই যেহেতু আমাদের রাজ্যের একটি মেয়েকে বিয়ে করেছিস, সেহেতু তোকে কিছু শর্ত পাশ করতে হবে। সেই শর্ত যদি পাশ করিস তাহলে তোকে এখান থেকে যেতে দিব, আর না হলে সারা জীবন আমাদের কারাগারে বন্দী থাকবি। এই কথা শোনার পরে হাসান তখন বলল, আমি আমার স্ত্রীর জন্য যে কোনো কিছু করতে পারি এবং তাকে আমি এখান থেকে নিয়ে যাব, তা আপনি যাই করেন বা তাই করেন। এই কথা শোনার পর জিনের সর্দার তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তোকে 3টা চ্যালেঞ্জ পার করতে হবে। এই 3টা চ্যালেঞ্জ যদি তুই পার করতে পারিস তাহলে কেবলমাত্র তোকে এখান থেকে আমি ছাড়বো, আর না হলে কোনোভাবেই তুই এখান থেকে যেতে পারবি না। তোর স্ত্রীকে তো এখানে থাকতেই হবে, পাশাপাশি সারা জীবন তুই আমাদের কারাগারে আটক থাকবি, মৃত্যুর আগ পর্যন্ত। হাসান তখন বলল, আমি পারবো। হোসনারা তখন জানালো,
না না হাসান, তুমি এরকমটা করো না, এরকমটা তোমাকে ফাঁসাচ্ছে, তোমাকে এমন শর্ত দিবে যে শর্ত তুমি মানতে পারবে না, তোমাকে ওরা ফাঁসাচ্ছে, তুমি দয়া করে এটা করো না হাসান। আমি তোমাকে ছাড়া সারা জীবন কাটিয়ে দিতে পারবো, কিন্তু তুমি জেলখানায় থাকবে সেটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না হাসান, তুমি এমনটা করো না। হাসান তখন বলল, তুমি আমার উপর ভরসা রাখো হুসনে আরা, আমি তোমাকে ভালোবাসি এবং সারা জীবন তোমার সঙ্গেই থাকবো, এবং তোমাকে আমি সাথে করে আমাদের বাড়িতে অবশ্যই নিয়ে যাব। তোমাকে যদি আমি না নিয়ে যেতে পারি তাহলে আমি আব্বা আমাকে কি বলবো বলো তো, অবশ্যই তোমাকে এখান থেকে নিয়ে যাব আমি। তারপর জিনগুলো হাসানকে ওইখান থেকে বের করে নিয়ে গেল। বের করে নিয়ে যাওয়ার পর একটা কক্ষে বসানো হলো, বেশ খানিকক্ষণ তাকে সেখানে বসিয়ে রাখা হলো। বসিয়ে রাখার এক পর্যায়ে সেখানে দুইজন জিন আর সেই সর্দার এসে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে বলল কি যে, তোমাকে সর্বপ্রথম আমাদের যে কোনো একজন শক্তিশালী জিনের সঙ্গে লড়াই করতে হবে। তুমি যদি সেই লড়াই জিতে যাও তাহলে এর পরবর্তী ধাপ তোমাকে দেওয়া হবে, এবং তারপরে আরেকটা ধাপ থাকবে। 3টা ধাপ তুমি পাস করতে পারলে তারপর তোমাকে ছাড়বো আমরা। তুমি কি রাজি আছো? হাসান তখন বলল, আমি রাজি আছি, এবং আমি আপনাদের জিনদের সঙ্গে লড়াই করতে চাই। সেই জিনটাকে ডাক দিন। হুসনারা এই কথা শুনে তখন সে অজ্ঞান হয়ে গেল। তার অন্যান্য যে চাচাতো বোনেরা ছিল তখন তাকে সামলালো। হুসনারা যেন কোনোভাবে হাসানকে সেখানে যেতে দিতে চায় না, কারণ এখানে যে জিন আছে সেই জিনেদের সঙ্গে ভালো ভালো ও শক্তিশালী জিনেরা পারে না, সেখানে হাসান একজন মানুষ হয়ে কি করবে। সেটাই সেই সর্দার হাসতে লাগলো এবং বলতে লাগলো, আমাদের এসব ভালো ভালো জিনের সঙ্গে অনেক ভালো ভালো বড় বড় জিন আছে, তারাই পারে না, আর সামান্য একজন মানুষ হয়ে ও মরবে, এখানেই নির্ঘাত মরবে। আমাদের কাবিলায় ঢুকেছিল না অনুমতি ছাড়া, সেই অনুমতি ছাড়া ঢোকার ঝাল ওকে বুঝিয়ে ছাড়বো। তারপর হাসান সেই মাঠে গেল যেখানে মূলত লড়াই করতে হবে। হাসান যখন সেখানে গেল, যাওয়ার পর সে খেয়াল করলো বিশাল আকৃতির এক দৈত্যের মতো, প্রায় 6 থেকে 6.5 ফুট লম্বা, আর তার দেহ বিশাল, সঙ্গে সে এত বেশি শক্তিশালী। হাসান দেখেই বুঝতে পারছে যে এর সঙ্গে হয়তো সে পারবে না। হাসান তখন সে মাঠে নামলো। হাসান মাত্র 5 ফুট 9 ইঞ্চির লম্বার একটা ছেলে, একটু চিকন চাকন, তবে বেশ হ্যান্ডসাম বডি। হাসান তখন ওখানে দাঁড়ালো। জিনটা তাকে দেখে হাসতে শুরু করলো। জিনের মাথায় বড় দুটো শিং রয়েছে, আর সে যখন তার দিকে তাকিয়ে বৈশাসিক হাসিটা দিল, হাসান তখন উপর আল্লাহর কাছে মনোনাদ ধরতে শুরু করলো, এবং সে উপর আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমাকে এই বিপত্তি থেকে আপনি বাঁচান, আপনি সমস্ত কিছুর মালিক। তখন সে কিছু দোয়া দরুদ পড়ে তার শরীরে ফু নিল। ফু নেওয়ার পর তার হাতে থাকা একটা তাবিজ, যে তাবিজটা তার মা তাকে সবসময় পড়তে বলে এবং তার হাতে সবসময় থাকে, কারণ হাসান ছোটবেলায় মাঝে মধ্যে অসুস্থ হতো। জিনটা তখন তার সামনে দাঁড়িয়ে হাসছিল। সেই সময় হাসান তাকিয়ে সে জিনটার সাথে মারামারি করতে শুরু করলো। জিনটা তখন হাসানকে একটা ধাক্কা মেরে অনেকটা দূরে ফেলে দিল। হাসানের গায়ে তখন মাটি লেগে গেল এবং সে উঠে তখন আবার জিনের সঙ্গে মারামারি করতে শুরু করলো। জিনটা তাকে যখন মারছে, হাসান তখন সরে যাচ্ছে, সেখান থেকে সরে গিয়ে সে তখন আবার পাশ থেকে তাকালো। আবার হাসানকে সে একটা থাবা মেরে নিচের দিকে ফেলে দিল। হাসান তখন বেশ কিছুটা আহত হয়ে গিয়েছে। হাসানের হাতে থাকা সেই তাবিজটা সে তখন ধরে আয়াতুল কুরসি পড়ে যখন জিনটার কাছে গিয়ে আচমকা জিনের পায়ের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দিল। ছুরি ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই হাসান জিনের চোখ বরাবর একটা লাথি মারলো। লাথি মারার সঙ্গে সঙ্গে জিনটা সেখানে হোঁচট খেয়ে পড়ে গেল এবং কেন যেন আর সেখান থেকে উঠতে পারলো না। সবই হয়তো আল্লাহর লীলা খেলা। হাসান বেশ খানিক্ষণ পর জিনটাকে আবার তার অপর চোখে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গেই জিনটা সেখানে পড়ে কাতরাতে শুরু করলো এবং বেশ কিছুক্ষণ সেখানে পড়ে থাকলো। তারপর হাসান বলল কি যে সে আর উঠছে না, তার মানে সে পড়ে গিয়েছে এবং তার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমি তাহলে এই যুদ্ধে জিতে গিয়েছি। আপনারা সকলে দেখেছেন সেখানে থাকা সমস্ত জিনরা হাসান হাসান বলে তখন চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো, কারণ হাসান জিতে গিয়েছে। সামান্য একজন মানুষ হয়ে সেই দৈত্য জিন আর উঠতে পারল না। সম্ভবত তার কোনো সমস্যা হয়েছে এবং সমস্ত কিছু হয়েছে আল্লাহ তাআলার ইশারায়। জিনেরা অনেক শক্তিশালী হতে পারে, তবে আল্লাহ তাআলার দোয়ার কাছে কোনো শক্তিশালী জিন কোনো কিছু না। সে তখন মাটিতে লুটিয়ে পড়েছে। সর্দার তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি প্রথম যুদ্ধে জয়ী হয়ে গিয়েছ এবং দ্বিতীয় শর্ত হচ্ছে তোমাকে মেনটেন করতে হবে, আর দ্বিতীয় শর্ত তোমাকে একটু পরে দিচ্ছি। সকলে হাসান হাসান বলে চিৎকার করছে। তখন দ্বিতীয় শর্ত তাকে দিল। বলল কি যে দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের এখানে একটা গুহা রয়েছে, সেই গুহার এই পাশ থেকে হয়ে ওই পাশে তোমাকে যেতে হবে। তুমি যদি যেতে পারো তাহলে তোমাকে আমি ছেড়ে দিব, আর তারপর পরবর্তী শর্ত দিব, না পারলে কিন্তু সমস্যা আছে। তখন তার শ্যালক বলে উঠল,
না দুলা ভাই, আপনি এই গুহায় কখনোই যাবেন না, ওইটা ভয়ঙ্কর গুহা, ওইখানে ভালো ভালো জিনেরা যেতেই ভয় পায়, আপনি সেখানে গেলে নির্ঘাত ফিরে আসতে পারবেন না, ওইখানে খুব ভয়ঙ্কর প্রাণী আছে, খুব বিষধর সাপ আছে, আর সেই সঙ্গে ওইখানে কিছু খারাপ জিন আছে যারা কিনা গুহার মুখে সবসময় থাকে, আপনি এখানে গেলে ওরা আপনাকে মেরে ফেলবে। হাসান তখন বলল, আমার স্ত্রীর জন্য এটা আমাকে করতেই হবে। ততক্ষণে ওদিকে হুসনিয়ারা অজ্ঞান হয়ে আছে, তার চাচাতো বোনেরা তাকে ধরে রেখেছে। এদিকে হাসান তখন বলল, আমাকে সেটা পারতেই হবে এবং আমি আমার স্ত্রীর জন্য সেটা অবশ্যই করব। হাসান তখন সেখান থেকে চলে গেল সামনের দিকে এবং গিয়ে তারপর সেই গুহার মুখোমুখি হলো। সে গিয়ে দেখলো গুহাটা বেশ জীর্ণশীর্ণ এবং বহু বছর এটার ভিতরে কি প্রবেশ করে না, একটা বড় পাহাড়ের ভিতর দিয়ে এপাশ থেকে ঢুকে পাশে চলে গিয়েছে। সে একটা মশাল হাতে নিল, সঙ্গে তার মায়ের দেওয়া তাবিজ এবং আল্লাহ তাআলার দোয়া। সে দোয়া পড়ে বুকে ফুনি সামনের দিকে গেল। সামনের দিকে যেতেই সে খেয়াল করলো বিশাল আকৃতির দুটো জিন তার সামনে এসে উপস্থিত। জিনগুলো তখন তাকে বলল, তুই কোথায় যাচ্ছিস? তোর তো সাহস মন্দ নয়, তুই এখানে এসেছিস। তখন হাসান কিছু একটা দোয়া পড়ে জিনগুলো দুটোর দিকে ফু দিল। ফু দিতেই জিনগুলো তখন একটু কাঁচামুচু করে সেখান থেকে সরে গেল। কেন সরে গেল হাসান বুঝতে পারল না, সম্ভবত দোয়ার কাজ করেছে। হাসান তখন গুহার ভিতরে প্রবেশ করলো। গুহার মুখে সামান্য একটু যেতেই সে খেয়াল করলো সে কোনো একটা সাপের জগতে চলে এসেছে। চারিদিকে খুব বিষধর এবং বিষাক্ত সাপ, তারা নড়াচড়া করছে না। হাসানও নিজে নড়াচড়া করছে না, কারণ সাপেরা চোখে দেখতে পায় না, তারা শুধুমাত্র শব্দ শুনে কাউকে ছোবল মারে। হাসান তখন চিন্তা করলো, আমাকে এর ভিতর দিয়ে খুব নীরবতার সঙ্গে যেতে হবে এবং খালি পায়ে। হাসান তার পায়ে থাকা জুতোটা খুলে ফেললো। খুলে এসে আস্তে আস্তে ধীরে ধীরে সেই গুহাটা পার হতে শুরু করলো। গুহার শেষ মুখে যখন আসলো তখন সে খেয়াল করলো নিচে একটা গরম পানির নদী বয়ে চলেছে। পানিটা উত্তপ্ত এবং এই নদীর উপর দিয়ে তাকে ওই পাশে যেতে হবে। নদীর উপরে কোনো কিছু নেই, ছোট্ট একটা কাঠের টুকরো, সে কাঠের টুকরো পার হয়ে ওই পাশে যেতে হবে। নদীটা না, নদী বললে ভুল হবে, এটা ছোট্ট একটা খালের মতো। হাসান গুহাটা পার হয়ে এসেছে। সে জুতোটা পরে নিল, পরে নিয়ে হাতের মশালটা সে নিচে ফেলে দিতেই খেয়াল করলো যে আসলে এই নদীর পানি বেশ উত্তপ্ত, কারণ ধোঁয়া উঠছিল এবং আশেপাশে গরম ছিল। হাসান কি করবে কিছু ভেবে উঠতে পারছিল না। কাঠটা আসলে বেশ নরম এবং অনেকটা পোকায় খেয়ে ফেলেছে। কোনোভাবে যদি সেই ফুটন্ত পানির ভিতর পড়ে যায় তাহলে সে কোনোভাবে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। সে কি করবে একটু ভাবতে শুরু করলো। আশেপাশে সে তাকানোর পর সে খেয়াল করলো অনেকটা দূরে একটা লতা ঝুলে আছে। লতাটা বেশ শক্ত, এই কাঠের উপর পাড়া দেওয়া মাত্রই সে পড়ে যাবে সে খুব ভালোভাবে জানে, এবং এই কাঠ পার হয়ে ওই পাশে যেতে পারলেই সামনে সম্পূর্ণ খোলা ময়দান এবং সেই রাস্তাটা পার হয়ে যাবে। সম্ভবত এই নদীর কারণেই হয়তো ওরা এই চ্যালেঞ্জফুল কাজটা দিয়েছিল। তারপর হাসান দেখলো কি যে সে যদি অনেকটা দূর থেকে লাফ দিয়ে ওই পাতাটা ধরতে পারে তাহলে সে লাফ দিয়ে ওই পাশে পর্যন্ত পৌঁছাতে পারবে। সে অনেকটা পথে পেছন দিক থেকে নিয়ে তারপর সে দড়িটা দৌড় দিয়ে ধরলো। ধরার পরে সে দড়িটা অনেকটা নিচের দিকে চলে আসলো, সেলাই খুলে আর কি ছিঁড়ে সেটা পানির ভিতর পড়েই যাচ্ছিল। তখন সে নিজেকে বাঁচালো, তারপর দড়ি ধরে সেখানে একটা উপরে বেয়ে উঠলো। বেয়ে তখন সে অনেকটা ঝাঁকাতে শুরু করলো এবং কয়েকবার ঝাঁকানোর এক পর্যায়ে সে ওই পাশে এসে নিরাপদে পৌঁছে গেল। এটা যেন হাসানের জন্য এক অন্যরকম চ্যালেঞ্জফুল কাজ ছিল। সে দ্বিতীয় ধাপটা পার করে ফেলেছে। তারপর সে সেখান থেকে বাইরে বেরিয়ে আসলো। সকল জিনেরা দেখে অবাক, কারণ এই জিনিসটা আজ পর্যন্ত কোনো জিনিস করতে পারেনি। হয়তো ওই শয়তান জিনগুলো তাদেরকে ধরে ফেলেছে, আর না হলে সাপর সবলকে তারা ওখানে মরেছে, আর না হয় গরম পানির ওইটার ভিতরে। এটা এইখানের এই সর্দার বানিয়েছে শাস্তি দেওয়ার জন্য। কেউ যদি কোনো খারাপ কাজ করে তাহলে ওইটার ভিতর দিয়ে সে যদি আসতে পারে তাহলে সে বেঁচে যাবে। কিন্তু হাসান কিভাবে বেরিয়ে আসলো সেটাই সর্দার বুঝতে পারছে না, কারণ সর্দার মনে প্রাণে চাইছে যেন হাসানকে শাস্তি দেওয়া হোক, কারণ এই কাবিলায় কোনো মানুষ প্রবেশ করা নিষেধ। তবে শর্তের কথা বলে কি সে ভুল করে ফেলেছে? এবার তাকে রাজ্যের এক জায়গায় বসানো হলো, মানে ওইখানে যারা সমস্ত জ্ঞানী জিনেরা থাকে তারা। একজন জ্ঞানী জিন সর্দার তাকে আদেশ দিল, তুমি ওকে বলো যে একটা ধাঁধা সলভ করতে হবে, এটা যদি তুমি করতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি না করতে পারো তাহলে এখান থেকে তুমি যেতে পারবে না। তখন সেই জ্ঞানী জিনটা বলল, এমন কি জিনিস যা চোখে দেখা যায় না অথচ অনুভব করা যায়? এমন কি জিনিস যা ফেলে দেওয়া যায় না, সবসময় অন্তরে থাকে? আর এমন কি জিনিস যেটা যদি শেষ হয়ে যায় তাহলে সমস্ত কিছু নষ্ট হয়ে যায় এবং সম্পর্ক ছিন্ন হয়ে যায়? এই জিনিসটা কি সেটা তুমি বলো, যদি বলতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হাসান বেশ খানিকক্ষণ চিন্তা করতে থাকলো এবং তখন বলল যে সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ভালোবাসা
যেটা ফেলে দেওয়া যায় না, অন্তরে লালন করতে হয়। আপনি ভালোবাসার মানুষকে কখনো ফেলে দিতে পারবেন না। আর তৃতীয় যেটা বললেন, যেটা শেষ হয়ে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা যদি শেষ হয়ে যায় তাহলে সম্পর্কও নষ্ট হয়ে যায়, একে অন্যকে ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না, সমস্ত কিছু মনে রয়েছে ভালোবাসা। তখন সেই লোকটা বলে উঠল, সাব্বাস, তুমি এই ধাঁধার উত্তরটা দিতে পেরেছ। সর্দার তখন যেন অখুশি হলেন, কারণ ছেলেটা 3টা ধাপই পার করে ফেলেছে। এই প্রথম কোনো মানুষ এই তাদের কাবিলায় এসে এখান থেকে জ্যান্ত ফিরে যাচ্ছে। সর্দারের এখন কোনো কিছু করার নেই, কারণ পুরো রাজ্যের জেলেরা এখন জেনে গিয়েছে যে হুসনে আরা, যার স্বামী কিনা একজন মানুষ, সে সর্দারের সমস্ত চ্যালেঞ্জ পাশ করে ফেলেছে এবং সে এখান থেকে এখন তার স্ত্রী হুসনে আরাকে নিয়ে চলে যেতে পারবে। হাসান খুব খুশি ছিল। ততক্ষণে হুসনে আরার জ্ঞান ফিরেছে। হুসনে আরা যখন জানতে পারলো যে না, হাসান পেরেছে এবং তার সঙ্গে যা ঘটেছিল এতক্ষণ, সেসব সমস্ত কিছু শুনে হুসনে আরা তখন হাসানের কাছে এসে তার হাত ধরে ফেললো এবং ধরে বলল, আপনি সর্দার যা করলেন ওর সঙ্গে, এটা আমি সত্যি আশা করিনি। আমি ওর সঙ্গে ছিলাম, আর আমি তো আপনাদের এখানে আসতাম না, ওর সঙ্গে আমি থাকতাম। তাহলে কেন আপনি আমাকে ধরে নিয়ে আসলেন আর ওকে এখানে আসতে বাধ্য করলেন? তখন সর্দার বলল, প্রথম কথা হচ্ছে, আমাদের এই কাবিলার বাহিরে কারোর সঙ্গে বিয়ে করা অথবা কোনো কিছু করার কোনো নিয়ম নেই। করতে হলে সর্দারের নিয়ম অনুমতি নিতে হবে, কিন্তু তুই সেটা করিসনি। আর দ্বিতীয়ত, একটা মানুষকে এই অঞ্চলে প্রবেশ করিয়েছিস, সেটাও একটা অপরাধ। সেই অপরাধের শাস্তি স্বরূপ তাকে এই ধাঁধাগুলো দিয়েছিলাম এবং চ্যালেঞ্জগুলো দিয়েছিলাম। কিন্তু তোর স্বামী বুদ্ধিমান আছে এবং মানুষরা আসলে বুদ্ধিমান, মানুষকে সালাম করতে আমি বাধ্য হচ্ছি। তবে একটা শর্ত আছে, এই শর্তটা আমার এবং রাজ্যবাসী সকলের জন্য প্রযোজ্য। এই শর্তের বাইরে আমি কখনো যেতে পারবো না, কারণ এই নিয়মটা অনেক বছর ধরে চলে আসছে এবং সেটা ভবিষ্যতেও চলতে থাকবে এবং এটাকে কখনো আমরা চেঞ্জ করতে পারবো না। সেটা হচ্ছে, তুমি এখান থেকে চলে যাবে তোমার স্বামীকে নিয়ে এবং আর কখনো এখানে ফিরে আসতে পারবে না, এবং এখানে আসলে তখন তোমার ব্যবস্থা আমরা নেব। তুমি চিরদিনের জন্য এখান থেকে চলে যাবা, আর এখান থেকে যাওয়ার পর তোমার শক্তি আমরা কেড়ে নিব না। তোমার যে জিনের শক্তি, সেই শক্তি তোমার থাকবে, কারণ ওইটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ তোমাকে দিয়েছেন, সেটা তোমার কাছে থাকবে এবং সেটা নিয়েই তুমি যাবা, কিন্তু কখনো এখানে ফেরত আসতে পারবে না। তখন হাসান বলল, হুসনে আরা, তোমার পিছুটান আছে, তোমার পরিবার আছে, তুমি আমার সঙ্গে কি আসতে চাও নাকি তোমার পরিবারের সঙ্গে থাকতে চাও? হুসনে আরা তখন বলল, আমি যাকে একবার স্বামী রূপে মেনে নিয়েছি এবং যার সঙ্গে আমি আমার সারা জীবন ভোগ করার, আমার সারা জীবন থাকার ওয়াদা করেছি, আমি তাকে ছেড়ে কোথাও যাব না, আমি আর কখনোই এখানে আসবো না। হাসান তখন বলল, তুমি আমার জন্য এতখানি ত্যাগ করলে? হুসনে আরা তখন বলল, তুমি তো আমার জন্য তোমার জীবন ঝুঁকিতে নিয়েছ, সেটা তো অনেক বড় কিছু। আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই হাসান, তোমার মতো মানুষ আর তোমার মতো ভালো কখনো আমি পাবো না কখনো, এবং তুমি হচ্ছে আমার জীবনের সব থেকে বড় অর্জন। আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে ভালোবেসে সারা জীবন আমার সঙ্গে রাখতে চাই এবং তোমার সঙ্গে আমি থাকতে চাই। হাসান তখন বেশ খুশি হয়ে হুসনে আরাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে তখন তাদের চারিদিকে একটা আলো ঘিরে ধরল এবং আচমকা হাসানের চোখ বন্ধ হয়ে আসলো, কারণ আলোটা ছিল খুবই রশ্মিময় এবং খুবই আলোকিত আলো। এরপর যখন হাসান এবং হুসনে আরা চোখ খুলল, তখন সে দেখতে পেল সে তার নিজের শোবার ঘরে দাঁড়িয়ে আছে এবং হুসনে আরা তখন তাকে জড়িয়ে ধরে আছে। হুসনে আরা তাকে তখন শক্ত করে জড়িয়ে ধরে আছে। হাসান তার নিজের কক্ষে চলে এসেছে, তার মানে হুসনে আরা তার সঙ্গে চলে এসেছে এবং সে কোনোদিনই তার কাবিলায় আর ফিরে যেতে পারবে না, হাসানের সঙ্গেই তাকে থাকতে হবে। তখন সে হুসনে আরাকে চুমু খেল এবং বলল যে, আমি তোমাকে একটা সুসংবাদ দিতে চেয়েছিলাম, কিন্তু এই সমস্ত কিছুর ভিড়ে আমি তখন আর দিতে পারিনি। হাসানকে তখন হুসনে আরা বলল যে, সুসংবাদটা হচ্ছে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। এই কথা শুনে হাসান এত বেশি খুশি হয়ে গেল এবং তার পেটে হাত দিয়ে বলল, সত্যি? হুসনে আরা বলল, হ্যাঁ সত্যি, এবং আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো এবং আমি সারা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই। আমি জানি তুমি আমার আগে মারা যাবে, কিন্তু তাতে করে আমার কিছু যায় আসে না, আমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার সঙ্গে থাকতে চাই। তারপর হুসনে আরা তাকে আবার জড়িয়ে ধরল। এরপর থেকে হাসান এবং হুসনে আরা খুব সুখে শান্তিতে সেখানে থাকতে শুরু করলো। হুসনে আরা ইসলাম ধর্ম এবং কোরআনের অনেক কিছু জানতেন এবং আরো অনেক কিছু শিখেছিলেন। সে সঙ্গে তার কিছু শক্তি ছিল, যে শক্তি দ্বারা সে খুব সুন্দর চিকিৎসা দিতে পারতেন। সে আশেপাশের সমস্ত বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতেন, আর পাশাপাশি সে সকল রোগীদেরকে
বৃদ্ধ হোক যাই হোক না কেন তাদেরকে চিকিৎসা দিত আশেপাশে মহল্লার, এবং ততদিন পর্যন্ত কেউ জানতো না যে হোসনে আরা আসলে কোনো মানুষ নাকি কোনো জিন। এই রহস্য শুধুমাত্র হোসনে আরা এবং তার স্বামী জানে। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ কণ্ঠে এবং গল্প পাঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আপনাদের কারো যদি কোনো ঘটনা থাকে অথবা লিখিত ঘটনা থাকে, বাস্তব ঘটনা থাকে, আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে চাইলে আপনারা আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।